স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। নির্ধারিত সময়ের 8.5 মাস পর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ। এই পরীক্ষায় বসেছে 22 লাখের বেশি শিক্ষার্থী। তবে এবার ভিন্ন পরিস্থিতিতে পরীক্ষা হচ্ছে ভিন্নভাবে। অন্যান্য বছরের মতো এবার সব বিষয়ের পরীক্ষা হবে না, শুধু গ্রুপ ভিত্তিক 3 বিষয়ের সময় ও নাম্বার কমিয়ে হচ্ছে পরীক্ষা। আর আবশ্যিক বিষয় ও চতুর্থ বিষয়ের কোনো পরীক্ষা হবে না। এসব বিষয়ে জেএসসি ও সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে নাম্বার দেওয়া হবে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী 22,27,113 জন। 1.5 বছরের বেশি সময় আগে দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর এই প্রথম পাবলিক পরীক্ষায় বসেছে শিক্ষার্থীরা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব আমরা রাজশাহীতে, কাজী শাহেদ আছেন সেখান থেকে। শাহেদ, কি অবস্থা দেখছেন? এতদিন পর পরীক্ষা হচ্ছে, এসএসসি পরীক্ষা, যে কেন্দ্রগুলোতে হচ্ছে সেখানে প্রস্তুতি কেমন রয়েছে? শুভ সকাল তাবাসসুম। দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীরা আবারও পরীক্ষায় ফিরেছে। আজকে সকাল থেকেই, যেহেতু 9টা থেকেই শুরু হয়েছে শিক্ষার্থীদের উপস্থিতি, আমরা যদি একটু দেখাই যে এখানে যারা শিক্ষকরা আছেন তারা পরীক্ষা সবকিছু নিয়েছেন এবং এখান থেকে যেহেতু এখানে পরীক্ষা কেন্দ্রটি আছে সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়, একেবারে ঠিক 10টায় শিক্ষার্থীদেরকে প্রশ্নপত্র দেওয়া হয়েছে এবং প্রশ্নপত্র পাওয়ার পরেই এখানে পরীক্ষা শুরু হয়ে গেছে। অভিভাবকরা যেটি বলছেন যে দীর্ঘ বিরতির পর এরকম একটি পরীক্ষা, ফলে আমরা একটু কথাই বলতে চাই। এখানে আছেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোয়াজ্জেম হোসেন। আপনার কাছ থেকে একটু জানতে চাই, ভিন্ন পরিবেশে আবার পরীক্ষা হচ্ছে, কি আয়োজন আছে, আপনাদের ব্যবস্থা আছে? ব্যবস্থা আমাদের সার্বিক ব্যবস্থায় সুষ্ঠু সুন্দরভাবে আছে এবং স্বাস্থ্যবিধি মেনে সামগ্রিক ব্যবস্থায় আমাদের আছে। এমনি আমরা তো অন্য সময় দেখি যে অনেকগুলি বিষয়ে পরীক্ষা হয়, এবার নিশ্চয়ই নম্বর এবং সাবজেক্ট কমানো হয়েছে। হ্যাঁ, তা কমানো হয়েছে এবং সার্বিক বিষয় চিন্তা করেই আমাদের এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয় সেই ব্যবস্থাটা নিয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব, তিনি যেটি বলছিলেন যে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় যে ধরনের নির্দেশনা দিয়েছেন সেভাবেই আজকে এখানে পরীক্ষা হচ্ছে। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে 2 লাখের কিছু বেশি শিক্ষার্থী আজকের এই পরীক্ষায় অংশ নিচ্ছে 8টি জেলায়। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি চট্টগ্রামের খবর জানতে সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে। ধন্যবাদ প্রিয় সহকর্মী কাজী শাহেদ। আপনি যেমনটা জানিয়েছেন তেমনিভাবে কিন্তু চট্টগ্রাম বন্দর এলাকায় কিন্তু আসলে যে স্কুলগুলো আছে, প্রায় 1000-এর অধিক স্কুলগুলো আছে, সেই স্কুলের শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষা শুরু করেছে। আপনি দেখতে পাচ্ছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে যে 1,61,000-এর বেশি কিন্তু শিক্ষার্থী কিন্তু অংশ নিয়েছেন। তেমনিভাবে কিন্তু আমরা দেখছি ঘড়ির কাঁটা 10টা বাজার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন পরীক্ষা শুরু হয়েছে। দীর্ঘদিন পর কিন্তু আসলে যে পরীক্ষা দিতে পেরে এখানে যারা শিক্ষার্থী এসেছেন এবং কি শিক্ষার্থীদের অভিভাবক যারা এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু খুব একটা খুশি। তারা বলছেন পরীক্ষা দিতে পেরেই, পরীক্ষা যে গত বছর তারা পরীক্ষা দিতে পারেনি, এবার যে তারা পরীক্ষা দিতে পেরে খুশির কথা আমাদেরকে জানিয়েছেন। একটু আগে কিন্তু শিক্ষা বোর্ডের টিম এসেছেন এবং কি যারা জেলা প্রশাসকের সাথেও আমরা কথা বলেছি, তারা বলছেন সুষ্ঠুভাবে যেন যে পরীক্ষাটা সম্পন্ন করতে পারে তাদের যে প্রস্তুতি, তারা একেবারে কিন্তু প্রস্তুতি তারা শেষ করেছেন। তারা বলছেন যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে যতগুলি শিক্ষা যে কেন্দ্রগুলো আছে, প্রায় 204টি কেন্দ্র আছে আমরা যতটুকু জানতে পেরেছি, সব কেন্দ্রে কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনীও খুব একটা সতর্ক অবস্থানে আছে। তো সব মিলে বলা যায় যে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু আসলে যে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, কিন্তু ভিন্ন আঙ্গিকে এবার পরীক্ষা হচ্ছে। তার জন্য কিন্তু আসলে যে প্রস্তুতি তাদের, সেই প্রস্তুতি তারা শেষ করছেন। পরীক্ষা কিন্তু একটু আগে থেকে তারা শুরু করেছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাব আমার সহকর্মী অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন যশোরের রিপনের কাছে।
ধন্যবাদ প্রিয় সহকর্মী আপনাকে। আমি রয়েছি যশোর জেলা স্কুলে, এখানেও ঠিক 10টা পরীক্ষা শুরু হয়েছে। ইতিমধ্যে পরীক্ষা শুরু হয়েছে। আপনি জানেন যে দীর্ঘদিন পর পরীক্ষা শুরু হয়েছে। আমরা এখানে দেখেছি যে কেন্দ্রে ইতিমধ্যে যশোরের জেলা প্রশাসক আসছেন এবং অন্যান্য কর্মকর্তারা আসছেন, তারা পরিদর্শন করছেন। আপনাকে যদি একটু জানিয়ে রাখি, যশোর শিক্ষা বোর্ডে এবছর 1,81,430 জন শিক্ষার্থী পরীক্ষা অংশ নিচ্ছে, যার ভিতরে ছেলে রয়েছে 92,442 জন এবং মেয়ে রয়েছে 88,430 জন। যশোর শিক্ষা বোর্ডের 291টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে একযোগে। যশোর জেলায় 52টি কেন্দ্রে অংশ নিচ্ছে 30,097 জন শিক্ষার্থী। দীর্ঘদিন পর 12ই সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়, তার পরবর্তীতে আজকে এই এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আপনি জানেন যে 3 ঘন্টার পরীক্ষা 1 ঘন্টা 30 মিনিটে শেষ হবে। প্রতিটি বেঞ্চে আগে 2 জন করে বসতো, সেখানে আজকে থেকে 1 জন করে বসবে। মোট 12টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজকে যে পরীক্ষা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। আমরা সকালের দিকে দেখেছি যখন কেন্দ্রে প্রবেশ করবে তখন যে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক পরে অর্থাৎ স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষার্থীদের প্রবেশ করানো হয়েছে এবং পরীক্ষার পূর্বে প্রায় 1 ঘন্টা আগে শিক্ষার্থীরা প্রবেশ করেছে, এমনটি আমরা দেখতে পেয়েছি। জেলা প্রশাসক আসছেন, এটি আমরা দেখছি জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন মানুষ তারা পরিদর্শন করেছেন। এরপরে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং অন্যান্য পরীক্ষা যারা কর্মকর্তারা আছেন তারা আসবেন, পরিদর্শন করবেন, এমনটি আমরা জানতে পেরেছি। এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ। আমাদের আরেক সহকর্মী রয়েছে, সেখানে আমরা যাচ্ছি। জি, ধন্যবাদ রিপন। আসলে করোনা পরিস্থিতি আসলে কিছুটা স্বাভাবিক হওয়ার সাথে সাথে আসলে এবার এইচএসসি নতুন নিয়মে আসলে এইচএসসি পরীক্ষা শুরু হলো। তো ঠিক 10টা বাজার সাথে সাথে এসে ঘন্টার মাধ্যমে আসলে পরীক্ষার আনুষ্ঠানিকতা শুরু হলো। আপনি দেখতে পাচ্ছেন আমি এখন সিলেটের দি এইডেড হাই স্কুলের সামনে আছি। আসলে পরীক্ষার্থীরা হলে প্রবেশ করেছেন এবং পরীক্ষা শুরু হয়েছে এবং যে কারণে পুরা হল জুড়ে পরীক্ষার এই যে মাঠ আছে প্রাঙ্গণ জুড়ে আসলে শুনশান নীরবতা। আর আমরা বাইরে যদি আমরা দেখি সেক্ষেত্রে আসলে দেখতে পাবেন যে অসংখ্য অভিভাবক আসলে অপেক্ষা করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আছেন তাদের নির্দিষ্ট নিরাপত্তার দায়িত্বে। আর আমি যদি জানিয়ে রাখি, সিলেট শিক্ষা বোর্ডে আসলে এবার পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 1,21,156 জন, যার মধ্যে ছেলে রয়েছে 53,995 জন এবং 67,201 জন রয়েছে মেয়ে। এবং টোটাল শিক্ষা বোর্ডে যে 4টি জেলা যে সিলেট শিক্ষা বোর্ড, সেখানে আসলে পরীক্ষা কেন্দ্র রয়েছে 146টি। সব মিলিয়ে আসলে আমরা প্রস্তুতি দেখতে পেয়েছি। আমরা কিছুক্ষণ আগে পরীক্ষা শুরু হওয়ার আগে আমরা হলে প্রবেশ করেছিলাম। আমরা দেখতে পেয়েছি আসলে সেখানে যে বড় বেঞ্চ যেগুলো আছে সেগুলোতে আসলে একজন করে, এই বড় যেগুলোতে আছে সেগুলো 2 জন করে পরীক্ষার্থী বসেছেন এবং ছোট যে বেঞ্চ যেগুলো আছে সেগুলোতে আসলে 1 জন করে বসেছেন। আর স্বাস্থ্যবিধির ব্যাপারে আগে আমাদেরকে বোর্ড কর্মকর্তারা জানিয়েছিলেন যে প্রতিটা হলেই আসলে স্বাস্থ্যবিধি এবং নিশ্চিত করার জন্য যা করা সবই করবেন, এরকম আমাদেরকে জানিয়েছেন। এবং আর যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগে আসলে গতকালই আমাদেরকে গণবিজ্ঞপ্তি এই বিভিন্ন গণমাধ্যমে গণবিজ্ঞপ্তি দিয়েছে যে প্রতিটা কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার পরে যে এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে আসলে তারা 200 গজ দূরে থাকবেন, যদি কেউ কাছে আসে তার বিরুদ্ধে আসলে আইনের ব্যবস্থা গ্রহণ করবেন। এই হচ্ছে সিলেট থেকে আমার কাছে পরীক্ষার সার্বিক পরিস্থিতি। এখন বগুড়া থেকে যুক্ত হচ্ছেন এই পরীক্ষার সার্বিক পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন বাবুর কাছে জানতে চাইবো আপনার ওখানে পরীক্ষার কি অবস্থা। ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন, বগুড়াতে পরীক্ষা শুরু হয়েছে 79টি কেন্দ্রে, কিন্তু বগুড়ায় এসএসসি এবং সমমানের পরীক্ষা সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং 11:30 পর্যন্ত এই পরীক্ষা চলবে। আমরা রয়েছি বগুড়া শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, যেখানে 2186 জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করছে। 19টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নিচ্ছেন। আমরা কথা বলবো এই কেন্দ্র সচিব এবং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুনের সাথে, যে তারা আসলে কি ব্যবস্থা গ্রহণ করেছেন পরীক্ষা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য। ধন্যবাদ ভাইকে। আমরা যে পরীক্ষা বহু কাঙ্ক্ষিত এসএসসি পরীক্ষা 2021 শুরু হয়েছে, আমরা স্বাস্থ্যবিধি মেনে
যেভাবে পরীক্ষা নেওয়ার যে নির্দেশনার শিক্ষা বোর্ড থেকে দেওয়া হয়েছে ঠিক সব কিছু মেনে শুরু করেছি। সকালবেলা পরীক্ষার্থীরা এসছে, তারা হ্যান্ড স্যানিটাইজ করে তাদের টেম্পারেচার চেক করে সিটে বসানো হয়েছে এবং পরীক্ষা সুষ্ঠুভাবে শুরু হয়ে গেছে, ইনশাল্লাহ চলবে ধারাবাহিকভাবে। ধন্যবাদ। উনি জানালেন যে তারা স্বাস্থ্য বিধি মেনে এবং নির্দেশনা মেনেই পরীক্ষা গ্রহণ করছেন। আপনাকে জানিয়ে রাখি, বগুড়া জেলায় 47,053 জন শিক্ষার্থী রয়েছে পরীক্ষা এসএসসি এবং সমমানের পরীক্ষায়। এর মধ্যে গত বছরের তুলনায় কিন্তু পরীক্ষার্থী বেড়েছে। তো বগুড়ায় 79টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে এবং 11:30 পর্যন্ত এই পরীক্ষা চলবে। এই ছিল বগুড়া থেকে। ফিরে যাব ফরিদপুরে আমাদের সহকর্মী সোহাগের কাছে। ধন্যবাদ বাবু, আপনি যেমনটি বলছিলেন যে দীর্ঘ 2 বছর পরেই কিন্তু এসএসসি পরীক্ষা কিন্তু শুরু হয়েছে, ঠিক তেমনই কিন্তু সারা বাংলাদেশের মধ্যে ফরিদপুরেও কিন্তু আমি যেটা দেখতে পেরেছি যে 48টি কেন্দ্রে এখন পর্যন্ত পরীক্ষা শুরু হয়েছে। যেহেতু 10টায় পরীক্ষা শুরু হওয়ার কথা, এর মধ্যে কিন্তু 10টায় সেই পরীক্ষা শুরু হয়েছে। আর সরকারি যে নির্দেশনা ছিল শিক্ষার্থীদের 9:30টার মধ্যে কেন্দ্রে কিন্তু প্রবেশ করার জন্য, সেটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি সে শিক্ষার্থীরা তাদের কেন্দ্রে প্রবেশ করেছে। তো এই পর্যন্ত কিন্তু ফরিদপুরে বছর 27,979 জন শিক্ষার্থী কিন্তু এই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। তো আমরা যেটা দেখতে পেরেছি যে শুধু শিক্ষার্থীদের সাথে সাথে কিন্তু অভিভাবকদেরও কিন্তু একটা উৎকণ্ঠা কিন্তু আমরা দেখতে পেরেছি। এখানে কিন্তু অভিভাবকরা কিন্তু রাস্তার দুধারেই কিন্তু তারা এসে ভিড় করেছেন। তো আমি এই বিষয়ে একটু কথা বলবো একজন অভিভাবকের সঙ্গে। দীর্ঘ 2 বছর পরে পরীক্ষা হচ্ছে, কেমন দৃষ্টিতে দেখছেন আপনারা এটা? দীর্ঘ 2 বছর পরে পরীক্ষা শুরু হচ্ছে, আমরা আসলে খুবই আনন্দিত। আসলে 2 বছর পরে পরীক্ষা অটো পাসটা যে ছিল, এটা বাদ দেওয়াতে তো ধন্যবাদের সহিত আমরা গৃহীত করলাম। পরীক্ষার 2 বছর পরে পরীক্ষা হলেও আমরা মনে করি যে এই অটো পাসের থেকে সরাসরি একজন শিক্ষার্থী তার মেধা যাচাই করতে পারবে, এটাই আমরা আসলে মনে করি। ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে পাচ্ছিলেন যে অভিভাবকরা বলছে যে এই গত বছর যে পরীক্ষাটি হয়নি সেখানে কিন্তু অটো পাসের যে ব্যবস্থা করা ছিল, সেখানে কিন্তু শিক্ষার্থীদের যে মেধার বিকাশ সেটা কিন্তু মূল্যায়ন করা সম্ভব হতো না। তো এবছর যেই 3টি বিষয় যে পরীক্ষা হচ্ছে, সেই বিষয়েও কিন্তু তাদেরকে কিন্তু তাদের মেধা বিকাশ যে সেটা মূল্যায়ন করা হবে, এমনটাই কিন্তু বলছিলেন। তো এই ছিল আমার কাছে পরীক্ষা কেন্দ্রের সর্বশেষ সংবাদ। চলে যাবো স্টুডিওতে আপনার কাছে। তাবাসসুম। দর্শক, নির্ধারিত সময় 8.5 মাস পর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ থেকে শিক্ষার্থীরা কেমন উচ্ছ্বাস রয়েছে তাদের মধ্যে, এবং কি সংখ্যক শিক্ষার্থী এবং পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন, এবং যেসব কেন্দ্রে পরীক্ষা হয়েছে সেসব কেন্দ্রগুলোতে কতটুকু প্রস্তুতি রয়েছে, এই ব্যাপারে পরীক্ষা নিয়ে সেই ব্যাপারগুলো জানাচ্ছিলেন ঢাকার বাইরে থেকে আমাদের সহকর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2 সপ্তাহের ইউরোপ সফর শেষে দেশে ফিরেছেন। গ্লাসগো, লন্ডন ও প্যারিসের সরকারি সফর শেষে রোববার সকাল 7:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এর আগে প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে স্থানীয় সময় শনিবার বিকেল 4:15টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে যাত্রা করে। বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা এবং ফ্রান্সের একটি পর্যায়ের প্রতিনিধি দল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। এর আগে প্রধানমন্ত্রী লাল গালিচার ওপর দিয়ে হেঁটে বিমানে ওঠার সময় 21 সদস্যের গার্ড দল তাকে গার্ড অব অনার জানায়। এর আগে গত 31 অক্টোবর যুক্তরাজ্য ও ফ্রান্সে 2 সপ্তাহের সফরে স্কটল্যান্ডের বন্দর নগরী গ্লাসগো পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের জন্য বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে সরকার। প্যারিস সফরের শেষ দিনে সেখানে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো মানুষ যেন গৃহহারা না থাকে তা নিশ্চিত করতে সকল ভূমিহীন মানুষের জন্য আবাসনের ব্যবস্থা করছে সরকার। ফ্রান্স ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের প্রবাসীরা যোগ দেন এই সংবর্ধনা অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ উন্নয়নের যে ধারা সূচিত হয়েছে তা অব্যাহত রাখতে হবে। আমার নির্দেশ ছিল আজকে বাংলাদেশ উন্নত দেশ, আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। আমাদের প্রবাসীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলে
বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, ভূমিহীনদের জন্য ঘর তৈরি করে দিচ্ছে। এই দেশের মাটিতে একটি মানুষও গৃহহারা থাকবে না, একটি মানুষও ঠিকানাবিহীন থাকবে না। একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন শুরু হচ্ছে আজ বিকেল 4টায়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই অধিবেশনের শেষ ভাগে বিশেষ আলোচনা হবে। আলোচনার আগে প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ সংসদে ভাষণ দিতে পারেন। চলতি সপ্তাহে সংসদের বৈঠকগুলোয় নিয়মিত কার্যক্রম অনুষ্ঠিত হবে। নতুন কিছু বিল উত্থাপন এবং আগে উত্থাপন করা কয়েকটি বিলের রিপোর্ট উপস্থাপন ও পাশের কার্যক্রম সম্পন্ন করা হবে। অধিবেশনের শেষ দিকে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সংসদের কার্যপ্রণালী বিধির 147-এর আওতায় 2-3 দিন আলোচনা হতে পারে। দেশের আকাশে পূবালি ও পশ্চিমা বায়ুর সংমিশ্রণ ঘটেছে। এর প্রভাবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এ কারণে রাজধানী সহ উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। শনিবার থেকেই দেশের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টিও হয়। আরও 2-1 দিন আবহাওয়া এমন থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমনকি এ মাসের শেষের দিকে সারা দেশে তাপমাত্রা আরও কমবে। হঠাৎ করে কুয়াশা বেড়ে যাওয়ায় আজকে প্রচুর ঠান্ডা পড়েছে দিনাজপুরে। নিম্ন আয়ের মানুষের খুব কষ্ট। শীত পড়েছে, শীতকাল এখন বাড়াতে এখন। দেশে 70 লাখের বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। বিশ্বে আক্রান্তের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান 10ম। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মতান্ত্রিক জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা যায়। ডায়াবেটিস রুখতে 1991 সাল থেকে 14 নভেম্বরকে বিশ্ব ডায়াবেটিক দিবস হিসেবে পালন করা হয়। এবারের প্রতিপাদ্য সার্বজনীন ডায়াবেটিস চিকিৎসা যদি এখন নয় তবে কবে? বিশ্ব ডায়াবেটিক দিবসে অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। ডায়াবেটিসের মহৌষধ ব্যায়াম বলছেন বিশেষজ্ঞরা। রক্তে শর্করা কমে গেলে ডায়াবেটিস হয়। শরীর চর্চা করলে রক্তে শর্করার মাত্রা ঠিক থাকে। ডায়াবেটিক্সকে রুখতে বিভিন্ন রঙের ফল ও শাকসবজি খাদ্য তালিকায় রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সাথে চাই পর্যাপ্ত ঘুম, সুষম আহার আর নিয়মতান্ত্রিক জীবনযাপনও। গবেষণা বলছে, প্রতি বছর বিশ্বের $60,000 কোটি খরচ হয় ডায়াবেটিস রোগের চিকিৎসা, ব্যবস্থাপনা আর ওষুধ ক্রয়ে। এই রোগটি একবার শনাক্ত হওয়ার পর আমৃত্যু ওনাকে চিকিৎসা নিতে হবে এবং ক্রমশ অন্য সকল রোগ টেনে আনবে। বিপুল পরিমাণ টাকার একটা ব্যয়ের সম্ভাবনা তৈরি হয়। জীবনের মান মানে কোয়ালিটি অফ লাইফ মেনটেন করতে গেলে আদর্শভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন IDF এর গবেষণা অনুযায়ী দেশের 70 লাখের বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, আর 50% মানুষ জানেনই না যে তাদের ডায়াবেটিস আছে। এছাড়া 100 জন গর্ভবতীর 20 জনই ডায়াবেটিসে আক্রান্ত। মায়ের ডায়াবেটিস থাকলে গর্ভের সন্তানের জন্মগত ত্রুটি নিয়ে ভূমিষ্ঠ হবার ঝুঁকি বাড়ে 8%। সন্তান ধারণের আগেই যেন একজন মা চিকিৎসকের কাছে যান। তার যদি অধিক ওজন থাকে সেটি যেন তিনি কমিয়ে ফেলেন, এবং যাদের বংশে ডায়াবেটিসের ইতিহাস আছে তারা যেন আগেই রক্তের সুগার চেক করে নেন। যত বেশি বয়সে সন্তান ধারণ করবেন একজন নারী, তার গর্ভকালীন সময়ে ডায়াবেটিস হওয়ার ঝুঁকিও তত বাড়বে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বজুড়ে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা 42 কোটির বেশি, অথচ 1985 সালেও এ সংখ্যা ছিল মাত্র 3 কোটি। এখনই প্রতিরোধ করা না গেলে 2035 সালের মধ্যে আক্রান্তের সংখ্যা 59 কোটিতে পৌঁছানোর আশঙ্কা বিশেষজ্ঞদের। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এদিকে ডায়াবেটিস বিষয়ে সচেতনতা বাড়াতে সারা দেশে আজ পালন করা হচ্ছে নানা কর্মসূচি। বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান। জাহিদ, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে কি আয়োজন রয়েছে কুষ্টিয়াতে? ডাক্তারবৃন্দদের জন্য সেটাও সুবিধা হয়ে যাবে রোগীদেরকে চিকিৎসা দিতে। এবং ধন্যবাদ তাবাসসুম। কুষ্টিয়াতে ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়, এই স্লোগানে কিন্তু সকালে বর্ণাঢ্য র্যালি হয়েছে এবং আমরা আগের সংবাদে সেই র্যালি দেখিয়েছি, এবং এখন কিন্তু ডায়াবেটিস সচেতনতা সম্পর্কে আলোচনা অনুষ্ঠান হচ্ছে। এবং আমি আপনাদের জানিয়ে দিই যে ডায়াবেটিস যে একটি চিন্তার বিষয়, সেটা নিয়ে মানুষের উপস্থিতি দেখলেই আপনি বুঝতে পারবেন যে বিপুল মানুষ কিন্তু এই বৈরী আবহাওয়ার মধ্যে
মধ্যে তারা এই ডায়াবেটিস দিবসের এই অনুষ্ঠান পালন করতে সংযুক্ত হয়েছেন। এবং আপনাকে একটি তথ্য জানিয়ে দিই যে কুষ্টিয়া থেকে শুরু হচ্ছে ডায়াবেটিস সমিতির সকল ডায়াবেটিস রোগীদের ডিজিটাল নিবন্ধন BNDR এবং এই বাডাস ন্যাশনাল ডায়াবেটিস রেজিস্ট্রি, এর মাধ্যমে কিন্তু সব রোগী এক সুতার মধ্যে আসবে এবং সকল দেশের সব রোগীকে চিহ্নিত করা যাবে, তাদের চিকিৎসা সহজ হবে, রোগীর মেডিকেল রেকর্ড পাওয়া সম্ভব হবে। আমি এ ব্যাপারে কথা বলবো কুষ্টিয়া ডায়াবেটিস সমিতির সভাপতি মতিউর রহমান লাল্টুর সাথে। লাল্টু, এই যে ডিজিটাল নিবন্ধন শুরু হচ্ছে, এটা কুষ্টিয়া থেকে কেন? আসলে আমাদের কুষ্টিয়া ডায়াবেটিস সমিতি আমি ধন্যবাদ জানাচ্ছি আজাদ খান সাহেবকে, প্রফেসর, যে উনি চয়েস করছেন এই কারণেই মনে হয় আমাদের কার্যক্রমের কারণে। আমাদের 95,000 রেজিস্টার্ড পেশেন্ট আমরা 92 সাল থেকে সেবা দিচ্ছি এবং জনাব মিজানুর রহমান যিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন উনি দুস্থ গরিবদের কথা চিন্তা করেই, প্রফেসর ইব্রাহিম যেরকম চিন্তা করেছিলেন মিজানুর রহমান চিন্তা করেছিলেন, এবং আমরা দুস্থ প্রতিবন্ধী শিশু প্রত্যেকে বিনা পয়সায় চিকিৎসা এবং ইনসুলিন সেবা দিয়ে থাকি, যার ফলে আমার মনে হয় আমরা মানে কুষ্টিয়াবাসী, আমরা শুধু কুষ্টিয়া ডায়াবেটিস সমিতি মুজিবুর রহমান ডায়াবেটিক হসপিটাল না, আমরা গর্বিত যে সারা বাংলাদেশের মধ্যে প্রথম এই প্রজেক্ট যেটা রোগীদের ডিজিটাল নিবন্ধন। এবং আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যিনি ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। সেই ডিজিটাল বাংলাদেশের স্বপ্নের ফলে আজকে বার্ডেন যে উদ্যোগ নিয়েছে, আমরা কুষ্টিয়ার বুকে এবং আমার ডায়াবেটিক হসপিটাল মুজিবুর রহমান ডায়াবেটিক হসপিটাল আমরা গরিব মানুষের সেবার জন্য এই কার্যক্রম শুনছিলেন তাবাসসুম যে আসলে কুষ্টিয়াতেই এই নিবন্ধন প্রথম শুরু হচ্ছে এবং এরই মধ্যে ঢাকা থেকে এই নিবন্ধন কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করার জন্য একটি টিম এসেছে, তারা কুষ্টিয়ার লোকদের ট্রেনিং দিয়ে যাবেন। এই ছিল আমার কাছে কুষ্টিয়া ডায়াবেটিস দিবস পালনের সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে। তাবাসসুম। জাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ডায়াবেটিস দিবসের নানা আয়োজন সম্পর্কে জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহিদুজ্জামান জাহিদ। চট্টগ্রামে 5 ফ্লাইওভারের মধ্যে বছর কয়েক যেতেই বহদ্দারহাট ও বন্দর ফ্লাইওভারে ফাটল। যে কোনো সময় বড় দুর্ঘটনার শঙ্কায় জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। নগর বিশ্লেষকরা বলছেন, নির্মাণ কাজে অনিয়মের কারণে ফ্লাইওভার হচ্ছে চট্টগ্রামবাসীর কাছে মহা আতঙ্কের জায়গা। আর ফ্লাইওভার নির্মাণ সংস্থা CDA এবং সড়ক ও জনপথ বিশেষজ্ঞরা বলছেন, নির্মাণ কাজে নেই তাদের কোনো ত্রুটি। দোষলেন ফ্লাইওভার দেখভালকারী সংস্থাকে। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রাম শহরের যানজট নিরসনে CDA এবং সড়ক ও জনপথ বিভাগ একের পর এক নির্মাণ করছে ফ্লাইওভার। বছর কয়েক না যেতেই উড়াল সেতুগুলোতে দেখা দিচ্ছে ফাটল। বহদ্দারহাট ফ্লাইওভারের পর এবার ফাটল দেখা দিয়েছে বন্দর ফ্লাইওভারেও। ফ্লাইওভার এখন ঝুঁকিপূর্ণ, কোনো গাড়ি উঠতে গেলে আমাদের ভয় লাগে। এটা কেউ তদারকি করছে কিনা তাও জানি না। এভাবে ফাটল হওয়ার তো সম্ভাবনা কোনো দিকে দেখি নাই, আমাদের এখানে হচ্ছে। বিশিষ্ট নাগরিক ও নগর পরিকল্পনাবিদরা বলছেন, নির্মাণ কাজে 9/6 এর কারণেই ফেটে যাচ্ছে ফ্লাইওভার। কাজের মানের ক্ষেত্রে যে নির্মাণ সামগ্রী কম্প্রোমাইজ করেছে সেটা ফাটল দেখে বোঝা যায়। যারা দায়ী তাদেরকে যেন কঠোর শাস্তির ব্যবস্থা হয়, ভবিষ্যতের জন্য এই কাজ না হয়। প্রাথমিকভাবে যদি সবকিছু সঠিকভাবে পরিকল্পনা করে আমাদের ফ্লাইওভার বলেন রাস্তাঘাট নির্মাণ করা হতো, আজকে আমরা চরম ভোগান্তিতে পড়তাম না এবং আমাদের আতঙ্কিত হতো না। ফ্লাইওভার নির্মাণ সংস্থা CDA এবং সড়ক ও জনপথ বিভাগ বলছে, ফাটল মেরামত করছেন তারা। দায় চাপালেন রক্ষণাবেক্ষণকারী সংস্থার উপর। সিটি কর্পোরেশন করবে, যেহেতু সিটি কর্পোরেশন আমরা অলরেডি হ্যান্ড ওভার করেছি, এটা মেইনটেন্যান্স দায়িত্ব তাদের, তারা এটা ওপেন করবে। একটা লিফট থেকে আরেকটা লিফটের ঢালাইয়ের মাঝখানে যে জয়েন্টটা, ওইটা হচ্ছে জয়েন্টের মধ্যে একটা ফোম ছিল, ফোমটা আসলে শাটারে লাগানো হয় এবং এটা একটু ওভারল্যাপিং ছিল, মনে হচ্ছে যে এটা ক্র্যাক। মাইক্রো লেভেল পর্যন্ত ইনভেস্টিগেট করতেছে, পুরো ব্রিজটা নিয়ে আর কি দেখবে, সেই অনুযায়ী আমরা বন্দর সমন্বয়ের মাধ্যমে আমরা সেটা ব্যবস্থা নেব আর কি। ফ্লাইওভারগুলো দ্রুত পরীক্ষা করে ত্রুটিমুক্ত করার দাবি নগরবাসী। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। সুন্দরবনের দুবলার চর, যেখানে মাছ আর মাছ, আর এই মাছ ধরে জীবিকা নির্বাহ করেন কয়েক হাজার জেলে। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে সেখানে শুরু হয়েছে জেলেদের বসতি। তারা বন বিভাগের অনুমতি নিয়ে এই চরে অস্থায়ীভাবে ঘর তোলেন, গড়ে ওঠে দোকানপাটও। মাছ ধরা, শুঁটকি বানানো ও বিক্রিকিনির এই কর্মযজ্ঞ চলবে আগামী 31 মার্চ পর্যন্ত। বিনিময়ে জেলেদের জন্য কোনো সুবিধা নেই সেখানে, সবসময় শোষণের শিকার হন প্রান্তিক জেলেরা। দুবলার চর ঘুরে এসে আরো জানাচ্ছেন মাসুদ আল আবনী।
একদিকে কুঙ্গা, আরেকদিকে পশুর নদ। সুন্দরবনের দক্ষিণে বিশাল চর দুবলার চর। বছরের 7 মাস এই চর থাকে ফাঁকা, থাকে না মানুষের তেমন পদচারণা। বাকি 5 মাস লোকে লোকারণ্য। বিভিন্ন জেলা থেকে আসা জেলেরা গড়ে তোলেন বসতি। সাগর ও নদী থেকে ধরে আনা মাছ সেখানে শুকানো হয় রোদে। সরকার প্রতি বছর দুবলার চরের শুটকিপল্লী থেকেই 3 কোটি টাকার বেশি রাজস্ব আয় করে। একদিকে সিন্ডিকেট ও সাহেবরা খায় লাভের অংশ, আরেকদিকে সরকার আয় করে রাজস্ব। কিন্তু জেলেদের নিয়ে ভাবে না কেউ। মহাজনের কারবার হয় আলগে এ জায়গায় আছে কামাল সাহেব আছে, তো রাবিশ পর্যন্ত সব দাতন। চাইলে 5 লাখ টাকার মাছ পাইলে 3 লাখ টাকা সাহেবরা নিয়ে যায়, 2 লাখ টাকা জেলেরা পায়। জলদস্যু বন্ধ করে দিয়েছে, এখন সাহেবদের অত্যাচারে জেলেদুন বন্দী আছে। শীত মৌসুমে দুবলার চরে জেলে ও অন্যান্য কর্মী মিলিয়ে প্রায় 20 থেকে 25,000 লোক বাস করেন। কিন্তু সেখানে নেই কোনো মেডিকেল ক্যাম্প, নেই সুপেয় পানির ব্যবস্থাও। দাবি তো আমাদের ডাক্তার, সাইক্লোন সেন্টার এবং বৃষ্টি পানির জন্য একটা পুকুর ব্যবস্থা। আর বৃষ্টি বাদল ঝড় হয়, সেই জন্য আমাদের একটু কষ্ট হয়। সুন্দরবনের নদী ও সাগরের মাছ ধরতে নিতে হয় বন বিভাগের অনুমতি। মাছ ধরার পর আবার সরকারি রাজস্ব দিয়ে সেই মাছ বিক্রি হয়। এভাবেই রোদে শুকানো শুটকি ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন অঞ্চলে, বিদেশেও। তারা দিতে পারে, আমরা দিই না, আমাদের কোনো মেডিসিনের কারবার নয়। সুন্দরবনের দুবলার চরের শুটকির ব্যবসা এক সময় পুরোটাই নিয়ন্ত্রণ করতেন প্রয়াত অবসরপ্রাপ্ত মেজর জিয়াউদ্দিন। এখন সে নিয়ন্ত্রণ হাত ঘুরে তার ভাইয়ের কাছে। এখানে ভারতীয় কিছু কিছু চুরি করে মাছ মারতে কিছু শীতকালেও কিছু ট্রলার আসে। আমরা নেভি কিংবা কোস্টগার্ডকে ইনফরমেশন করলে এরা তারা করে, কোনোটা ধরা পড়ে, কোনোটা ধরা পড়ে না। তবুও সব প্রতিকূলতা পেছনে ফেলে সেখানকার জেলেরা মাছ ধরেন, করেন শুটকি। এখানে অবস্থানকারী জেলেরা বিভিন্ন জেলা থেকে এসে 5 মাস অবস্থান করেন। কেউ ব্যস্ত মাছ শুটকি করার কাজে, কেউ বা সারা রাত মাছ ধরে ফিরছেন ট্রলার নিয়ে। 3 থেকে 4 দিন এভাবে মাছগুলো শুকিয়ে তারা ঘরে তোলেন। এরপর চলে যায় দেশের বিভিন্ন অঞ্চলে এবং দেশের বাইরেও। তবে জেলেরা বলছেন তাদের অন্যতম কষ্ট ঝড় কিংবা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ। মাসুদা লাবণী, নিউজ 24, দুবলার চর, সুন্দরবন, বাগেরহাট। এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে বক্তব্য রাখছেন ডক্টর দীপুমণি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। করছি কাজে আমরা চেষ্টা করব। আমরা এখনো আসলে নিশ্চিত বলতে পারছি না যে সবাইকেই দিতে পারবো, তবে আমাদের চেষ্টা থাকবে সকল এইচএসসি পরীক্ষার্থীকে দিয়ে দেওয়া। একটা সুশৃঙ্খল একটা ব্যবস্থা ছিল আমাদের, বিশেষ করে গত কয়েক বছর ধরে নির্দিষ্ট ডেটে এসএসসি, নির্দিষ্ট ডেটে এইচএসসি, 2 মাসের মধ্যে ফলাফল, এটা একটা স্বস্তির ব্যাপার ছিল। কিন্তু করোনা আমাদের কাছে অনেকটা পিছিয়ে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ থাকলে আগামী বছর থেকে আমরা আবার এই শৃঙ্খলায় আসতে পারবো। আমরা এই ঠিক 22 সালের পরীক্ষায় হয়তো সেই আগের মতো ডেটে নিয়ে যেতে পারবো না, তবে এইবার যত দেরি হয়েছে আশা করি আমাদের এখন করোনা পরিস্থিতি আল্লাহর অশেষ রহমত যেভাবে নিয়ন্ত্রণে আছে, এটাকেই যদি আমরা ধরে রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ সামনের বছর এত দেরি হবে না। কিন্তু একেবারে ঠিক ওই ফেব্রুয়ারি মার্চে নেওয়া বোধহয় সম্ভব হবে না, কারণ শিক্ষার্থীদেরকে এই সিলেবাস কমপ্লিট করার তো একটা সময় দিতে হবে। আমরা অত দেরি হবে না, কাছাকাছি হয়তো করবার চেষ্টা করব। এর মধ্যে সিলেবাস আপনারা দিয়েছেন বাচ্চাদের, সুতরাং আপনাদের সম্ভাব্য সময় কি হতে পারে? এই মুহূর্তে বলতে পারছি না, তবে বছরের হয়তো এই মে জুন এরকম সময় চলে যেতে পারে সর্বোচ্চ। আশা করি তার আগেই আমরা করে ফেলতে পারবো। এবছর প্রায় 22.5 লাখ শিক্ষার্থী এসএসসি এবং সমমান পরীক্ষা দিচ্ছে। আপনাদের কাছে কি পরিসংখ্যান আছে যে কত শতাংশ শিক্ষার্থী এই পরীক্ষার্থীদের মধ্যে যারা টিকার আওতায় এসেছে? খুব কম, শুধু ঢাকা শহরে। হ্যাঁ, কারণ এখন তো শুধু ঢাকা শহরে দেওয়া হচ্ছে, এখানে প্রায় 1.5 লাখ দেওয়া হয়েছে। কাজে এদের মধ্যে এই এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে খুবই কম সংখ্যায় দেওয়া হয়েছে। এইচএসসিটা আমরা টার্গেট করেছি যে যত দূর পারি আমরা দিয়ে দেব, এবং ঢাকার বাইরেও সেখানে বেশ কিছু কেন্দ্রে দেওয়া হবে। কিন্তু সেখানেও বললাম যে আমরা হয়তো বা সবাইকে দিয়ে শেষ করতে পারবো না এই সময়ের মধ্যে, কিন্তু আমরা। দর্শক, এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে বক্তব্য রাখছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। টি-20 বিশ্বকাপে বিশ্ব পাচ্ছে নতুন চ্যাম্পিয়ন। শিরোপার লড়াইয়ে আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সেমিফাইনালে দারুণ পারফরমেন্সে 2 দলই আছে ছন্দে। বাংলাদেশ সময় ম্যাচ শুরু রাত 8টায়।
সনাতন ধর্মাবলম্বীদের রাখের উপবাসের খবর জানিয়ে শেষ করছে এখনকার আয়োজন। বিভিন্ন প্রাণঘাতী রোগ থেকে বাঁচতে কার্তিক মাসে উপবাস রেখে আশ্রম প্রাঙ্গণে ঘৃত প্রদীপ ও ধূপ জ্বালাতে বলেছিলেন লোকনাথ ব্রহ্মচারী। তখন থেকে প্রতি বছর কার্তিক মাসের শেষ 15 দিনের প্রতি শনি ও মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীরা পালন করে আসছেন রাখের উপবাস বা কার্তিক ব্রত। দিলীপ কুমার মণ্ডলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কেউ বলেন রাখের উপবাস, অনেকে এই উৎসবকে ডাকেন কার্তিক ব্রত নামে। গোসাইর উপবাস ও ঘৃত প্রদীপ প্রজ্বলন নামেও এটি পরিচিত। কলেরা আর বসন্তের হাত থেকে বাঁচতে কার্তিক মাসে উপবাস পালন এবং আশ্রমে ঘিয়ের প্রদীপ ও ধূপধুনো জ্বালানোর নির্দেশ দিয়েছিলেন লোকনাথ ব্রহ্মচারী। সেই থেকেই বিপদ আপদ আর রোগবালাই থেকে মুক্তি পেতে এবং আপনজনের কল্যাণ কামনা করে লোকনাথের আরাধনা করেন তার অনুসারীরা। প্রতি বছর কার্তিক মাসের 15 দিন পরে প্রত্যেক শনি এবং মঙ্গলবারে বাবা লোকনাথ বাবার যতগুলি মন্দির আছে বাংলাদেশে, ইন্ডিয়াতে সমস্ত মন্দিরে 4 দিন পড়লে 5 দিন পড়লে ওই ঘৃত প্রদীপ প্রজ্বলন করে। উৎসবের অন্যতম বড় কেন্দ্র নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারুদি লোকনাথ ব্রহ্মচারী আশ্রম। আমরা এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে আমরা সুন্দরভাবে আমাদের ধর্মীয় কাজগুলি সম্পন্ন করতেছি। বারুদি আশ্রম ছাড়াও রাখের উপবাস পালিত হচ্ছে শহরের দেওভোগ আখড়া, রামকানাই আখড়া ও মাছদাইরে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সকাল 10টার সংবাদ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।